আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা খুব কমন স্বাস্থ্য সমস্যা নিয়ে কথা বলবো, গ্যাস্ট্রিক আলসার। আমাদের হাতে একটা লেখা আছে, শিরোনাম গ্যাস্ট্রিক আলসার, কারণ, লক্ষণ ও প্রতিকার। তো আজকের আলোচনাটা এই লেখার উপর ভিত্তি করেই চেষ্টা করব সহজভাবে বুঝতে যে গ্যাস্ট্রিক আলসার জিনিসটা কি, কেন হয়, লক্ষণগুলো কি, আর এর প্রতিকার নিয়েই বা উৎসটা কি বলছে। আচ্ছা, একদম গোড়া থেকে যদি শুরু করি, এই যে আলসার শব্দটা, এটা তো আমরা হরহামেশাই শুনি। উৎস অনুযায়ী এর সহজ মানেটা কি একটু বলবেন? উৎসটাতে বেশ সহজ করেই বলা আছে। আলসার মানে হচ্ছে গিয়ে শরীরের ভেতরে, মানে ভেতরের কোনো আবরণে বা টিস্যুতে একটা ঘা বা ক্ষত তৈরি হওয়া। ও আচ্ছা, ঘা বা ক্ষত। হ্যাঁ, আর যখন এই ঘা বা ক্ষতটা ঠিক আমাদের পাকস্থলীর ভেতরের দেয়ালে হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি গ্যাস্ট্রিক আলসার। আসলে আমাদের পাকস্থলী তো খাবার হজমের জন্য বেশ শক্তিশালী অ্যাসিড তৈরি করে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। সাধারণত পাকস্থলীর নিজের একটা সুরক্ষা ব্যবস্থা থাকে, কিন্তু কোনো কারণে যদি সেই সুরক্ষাটা নষ্ট হয়ে যায়, তখন ওই অ্যাসিড বা অন্য কিছু পাকস্থলীর ভেতরের দেয়ালটাকে ক্ষতি করে ফেলে, আর তখনই এই আলসার বা ঘা হয়। উৎসটাতে মনে হয় আরেক ধরনের আলসারের কথাও বলা আছে, ডিউডেনাল আলসার। হ্যাঁ, ঠিক ধরেছেন, ডিউডেনাল আলসার। ওটা হয় ক্ষুদ্রান্ত্রের শুরুর অংশে। উৎস বলছে এই গ্যাস্ট্রিক আলসার আর ডিউডেনাল আলসার দুটোকে একসাথেই পেপটিক আলসার বলা হয়। আচ্ছা, মানে দুটো মিলিয়েই পেপটিক আলসার, জায়গাটা শুধু আলাদা। একদম, মূল সমস্যাটা একই রকম, শুধু ঘায়ের জায়গাটা ভিন্ন। এবার একটু কারণের দিকে আসি। উৎসটাতে তো বেশ কয়েকটা কারণের কথা বলা আছে। আমি যখন দেখছিলাম, দুটো কারণ যেন খুব সামনে চলে আসছে, তাই না? ঠিক তাই। উৎস অনুযায়ী গ্যাস্ট্রিক আলসারের পেছনে অনেক কিছুই থাকতে পারে, তবে দুটো কারণকে একদম প্রধান হিসেবে ধরা হচ্ছে। একটা হলো একটা ব্যাকটেরিয়া, নাম হেলিকোব্যাক্টার পাইলরি, সংক্ষেপে এইচ পাইলরি। এইচ পাইলরি। হ্যাঁ, এই ব্যাকটেরিয়াটা পাকস্থলীর ভেতরের লাইনিং বা আবরণে সংক্রমণ করতে পারে, আর সেখানে প্রদাহ মানে ইনফ্লামেশন আর ক্ষত তৈরি করতে পারে। আর দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ কারণটার কথা উৎস বলছে, সেটা হলো কিছু ব্যথানাশক ওষুধের ব্যবহার। ব্যথানাশক মানে পেন কিলার? হ্যাঁ, তবে সব না। নির্দিষ্ট করে বললে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস মানে NSAIDs, যেমন ধরুন আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, এই ধরনের ওষুধগুলো। ওহ, এগুলো তো খুব কমন ওষুধ। ঠিক, আর উৎস বলছে এগুলোর অতিরিক্ত বা অনেক দিন ধরে ব্যবহার করলে পাকস্থলীর যে নিজস্ব সুরক্ষা ব্যবস্থা, সেটা দুর্বল হয়ে যেতে পারে। তখন আলসার হওয়ার রিস্ক বাড়ে। তার মানে দাঁড়াচ্ছে, একটা ব্যাকটেরিয়া আর খুব পরিচিত কিছু ব্যথানাশক ওষুধ, এই দুটোই প্রধান ভিলেন উৎস অনুযায়ী। হ্যাঁ, উৎস মূলত এই দুটোর ওপরই বেশি জোর দিয়েছে। তবে এর পাশাপাশি আরও কিছু রিস্ক ফ্যাক্টরের কথা কিন্তু বলা হয়েছে। যেমন ধরুন, নিয়মিত যারা ধূমপান করেন বা অ্যালকোহল নেন, তাদের ঝুঁকি বেশি। আবার দীর্ঘদিনের মানসিক চাপ মানে স্ট্রেস, সেটাও একটা কারণ হতে পারে। আর খাওয়ার অভ্যাস খুব অনিয়মিত খাওয়া বা দীর্ঘ সময় পেট খালি রাখাও কিন্তু ঝুঁকি বাড়ায়। আচ্ছা, তার মানে লাইফস্টাইলেরও একটা ভূমিকা আছে। অবশ্যই, তবে মূল ফোকাসটা কিন্তু ওই এইচ পাইলোরি আর NSAIDs এর ওপরেই রাখা হয়েছে উৎসতে। বেশ, কারণগুলো তো বোঝা গেল। এখন কারো যদি আলসার হয়, সে বুঝবে কি করে? শরীরে কি ধরনের লক্ষণ দেখা দেয়? উৎস কি বলছে? উৎস অনুযায়ী সবচেয়ে কমন যে লক্ষণটা, সেটা হলো পেটের ওপরের দিকে, ঠিক বুকের নিচে একটা জ্বালাপোড়া বা চিনচিনে ব্যথা। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই ব্যথাটা নাকি খালি পেটে বাড়ে। ওহ, তাই নাকি? হ্যাঁ, আর কিছু খেলে আবার কমে আসে। এটা নাকি বেশ টিপিক্যাল একটা লক্ষণ। এর সাথে আর যা থাকতে পারে তা হলো বুক জ্বালা করা হার্টবার্ন, তারপর ধরুন হজমের সমস্যা, পেট ফাঁপা লাগা, বমি বমি ভাব, এমনকি বমিও হয়ে যেতে পারে। এগুলো তো গেল সাধারণ লক্ষণ। গুরুতর কিছু? হ্যাঁ, উৎস কিন্তু গুরুতর লক্ষণের কথাও উল্লেখ করেছে। যেমন যদি আলসার থেকে রক্তক্ষরণ হয়, তখন রক্তবমি হতে পারে, অথবা পায়খানার রং একদম আলকাত্রার মতো কালো হয়ে যেতে পারে। এগুলো দেখা দিলে কিন্তু একটুও দেরি করা উচিত না, সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়া দরকার।
সেটা অবশ্যই। আচ্ছা, খাবারের ব্যাপারটা নিয়েও তো উৎসটিতে বেশ জোর দেওয়া হয়েছে, তাই না? কি খাওয়া উচিত, কি উচিত না, এই তালিকাটা মনে হয় অনেকেরই কাজে আসবে। একদম। উৎস বলছে যাদের আলসার আছে তাদের জন্য খাবার বাছাবাছিটা খুব জরুরি। সহজে হজম হবে এমন খাবার খেতে হবে, যেমন ধরুন সেদ্ধ বা খুব কম তেলে রান্না করা খাবার, নরম সাদা ভাত, পাউরুটি, পাকা কলা। আচ্ছা। হ্যাঁ, তারপর কম ফ্যাটযুক্ত দুধ বা টক দই, ওটস, ডিমের শুধু সাদা অংশটা, আর ভালোভাবে রান্না করা সবজি, আদা, মধু, ডাবের পানি, এগুলোও ভালো বলা হয়েছে। আর এড়িয়ে চলতে হবে কোনগুলো? এড়িয়ে চলার তালিকাটাও বেশ লম্বা, যেমন বেশি ঝাল, ভাজাভুজি বা অতিরিক্ত মশলাদার খাবার একদম বাদ। চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এগুলোও চলবে না। চকলেট, টক ফল যেমন টমেটো বা লেবু জাতীয় ফলও বাদ দিতে বলা হয়েছে। আর ধূমপান বা অ্যালকোহল তো অবশ্যই বর্জনীয়। মূল কারণটা কি এগুলো বাদ দেওয়ার? কারণটা হলো এই খাবার বা পানীয়গুলো পাকস্থলিতে অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। তাতে আলসারের ঘা আরও বেশি ইরিটেটেড হয়, মানে কষ্ট বাড়ে আর ঘা শুকোতে দেরি হয়। বোঝা গেল। তাহলে সব মিলিয়ে প্রতিকারের জন্য উৎসটার মূল পরামর্শটা কি? যদি কারো সন্দেহ হয় বা লক্ষণ দেখে তার প্রথম কাজ কি হওয়া উচিত? উৎসের প্রধান পরামর্শ হল নিজে নিজে ডাক্তারি না করে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া, মানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। ঠিক। তিনি আসলে বুঝতে পারবেন সমস্যাটা কি এবং কেন। এর জন্য হয়তো এইচ পাইলোরি পরীক্ষা করার দরকার হতে পারে। আর চিকিৎসার ক্ষেত্রে উৎস অনুযায়ী ডাক্তাররা সাধারণত কিছু ওষুধ দেন, যেমন ধরুন প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই, যেগুলো অ্যাসিড তৈরি কমায়, অথবা অ্যান্টাসিড, যা তৈরি হওয়া অ্যাসিডকে নিউট্রাল করে দেয়। মানে ওষুধ তো লাগবেই? হ্যাঁ, তবে শুধু ওষুধ নয়। উৎস কিন্তু জীবনযাত্রার পরিবর্তনের ওপরও খুব জোর দিয়েছে, যেমন মানসিক চাপ কমানোর চেষ্টা করা, একদম সময় মতো আর নিয়ম করে খাবার খাওয়া, আর বেশিক্ষণ পেট খালি না রাখা, এগুলোও চিকিৎসারই অংশ। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে আনি, আমরা উৎসটার ভিত্তিতে জানলাম যে আলসার হলো পাকস্থলীর ভেতরের ঘা। এর পেছনে প্রধানত দুটো কারণ থাকে, একটা ব্যাকটেরিয়া এইচ পাইলোরি, আর কিছু ব্যথানাশক ওষুধ NSAIDs। পেটের উপরের দিকে জ্বালা পোড়া বা ব্যথা হলো এর কমন লক্ষণ, আর প্রতিকারের জন্য খাবার দাবারের নিয়ম মানতে হবে, আর অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। একদম ঠিক। আর এই আলোচনার শেষে উৎসটা তথ্যের উপর ভিত্তি করে একটা জিনিস কিন্তু আমাদের একটু ভাবায়। দেখুন, উৎসটা একদিকে যেমন ব্যাকটেরিয়া বা ওষুধের মতো নির্দিষ্ট কারণের কথা বলছে, তেমনি কিন্তু মানসিক চাপ বা অনিয়মিত খাদ্যাভ্যাসের মতো লাইফস্টাইল ফ্যাক্টরগুলোকেও একেবারে উড়িয়ে দেয়নি। ঠিক। তো এটা একটা প্রশ্ন মনে জাগায়, তাই না, যে আমাদের এই যে আধুনিক জীবনযাত্রা, মানে কাজের চাপ, দৌড়াদৌড়ি, খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই, এগুলো কি শুধুই আলসারের সহযোগী কারণ, নাকি কিছু ক্ষেত্রে এগুলোই আসলে নীরবে অসুস্থতার মূল ভিতটা তৈরি করে দিচ্ছে, যা হয়তো আমরা সরাসরি ধরতে পারছি না? উৎসটা কিন্তু আমাদের এই সংযোগটা নিয়ে একটু ভাবতে বলে।